চা বাগান থেকে আমাদের পেছনের জন্য বলে গাড়ি থামা, গাড়ি থামিয়ে দুটো পাতা তুলে আনলো, ঘরে নিয়ে যাবে, দেখাবে চা পাতা কিরকম। যখন দার্জিলিং এ ঢুকেছিলাম এরকম ধরনেরই ওয়েদার ছিল, আমারও মনে হচ্ছে দার্জিলিং ফিরে এসেছি। এগিয়ে এসে দেখি আমি WB ট্রাফিক লেখা রয়েছে, তার মানে অল্প একটু বিহারের উপর দিয়ে যাচ্ছে, শুধু কিষানগঞ্জ স্টেশনের চত্বর। ট্রাকওয়ালা বলছে যে রেস করবে, কি অবস্থা, NH এর উপরে ট্রাকওয়ালা বলছে যে রেস করবে। আর যে আজকে আমাদের সহযাত্রী আবার সে বলছে যে 1000 দুয়ারই যাবে। আমি বলছি দেখে না, ওই বিল্ডিংটা 1000টা দুয়ার আছে, ঘুরে চলে যায়, আর 1000 দুয়ারই যেতে হয় না। চায়ের দোকান দেখলেই মনে হচ্ছে দাঁড়িয়ে যায়, আবার একটু পরে যাবো। মানে প্রত্যেক 10 কিলোমিটার তো দাঁড়াতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তো করলে হবে না, যেতেও তো হবে, এতটা রাস্তা বাকি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এবার তো মনে হচ্ছে এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কি, আর কোনো টেনশন নেই। ওই তো পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, পারফর্ম করেছে দুর্দান্ত। তো একটাই শুধু প্রবলেম হয়েছে গাড়িটায়। বল কিছু তুই। তারপর পেছনে কি জাড্ডু বাবু। 6:55 বাজে আমরা বেরিয়ে পড়েছি। একটু এখনো দোকানপাট কিছু খোলেনি, শুধু যারা কাজে যাবে সেই মানুষগুলোই বেরিয়েছে আজকে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলের উদ্দেশ্যে। অনেক দিন ঘোরা হয়ে গেল, ঠান্ডাও লেগে গেছে বেশ ভালোই। সকাল সকাল শিলিগুড়িতে জামটা দেখো, আমি ভাবলাম রোড হয়তো ফাঁকা পাবো বেরিয়ে, কিন্তু না, সকালেই জাম লেগে গেছে রাস্তা। গলার আওয়াজটা শুনেই বুঝতে পারবে, গলা ঠান্ডা লেগে একদম পুরো ভারী হয়ে গেছে। সামনে দেখো বোট পেয়ে গেছি, কলকাতার 578 কিলোমিটার। সোজা রোড পেলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, না হলে ঘর ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। বাগডোগরা 4 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আমরা শিলিগুড়ির একবার আউটারে। আমরা মেন এখন হচ্ছে শিলিগুড়ির যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে চারিদিকে ফ্লাইওভারগুলো হচ্ছে বলে সিটিতে বেশ ভালো জাম আছে। ফ্লাইওভারগুলো তৈরি হয়ে গেলে, এইরকম যদি ফ্লাইওভার হয়ে যায়, শিলিগুড়ির সিটিতেও আর অত জাম থাকবে না। দুই ধারেই চা বাগান, একদম রোডটা। সকালের ভিউটা কিন্তু সেরা লাগছে এই চা বাগানে। তাহলে এবারে ট্রিপ পুরো কমপ্লিট। এত শর্ট টাইমের মধ্যে এত কিছু দেখা নিজের বাইকে না আসলে পসিবল নয়। এমনি যদি এমনি 4 চাকা ভাড়া করে ঘোরো, তাহলে সে তো অনেকজন লাগবে, মানে দুজনের জন্য তো সেটা হবে না। কি সুন্দর ডিজাইন করে রেখেছে বাগানগুলো দেখো। চা বাগান থেকে আমাদের পেছনের জন্য বলে গাড়ি থামা, গাড়ি থামিয়ে দুটো পাতা তুলে আনলো, ঘরে নিয়ে যাবে, দেখাবে চা পাতা কিরকম দেখতে। সামনে আবার কুয়াশা পেয়ে গেছি। এই ট্রিপটা পুরো অ্যাডভেঞ্চারের পরে অ্যাডভেঞ্চার হচ্ছে। এতক্ষণ পুরো আকাশ খালি ছিল, এখন আবার কুয়াশা। এখান দিয়ে কলকাতা দেখাচ্ছে 551 কিলোমিটার, ডালখোলা 131। সামনে রোড পুরো সাদা, একটু আস্তে আস্তেই চালাতে হবে। এই পাশে চা বাগান, আর সামনে পুরো কুয়াশা সাদা একদম। দেখতে ভালো লাগছে, কিন্তু ঠান্ডাটাও বেশ ভালো লাগছে কুয়াশার জন্য। এই ঠান্ডা লেগে আছে, আরো বেশি ঠান্ডা লেগে গেলে মুশকিল হবে। যাওয়ার পথের ফার্স্ট টোল পোস্ট পেরিয়ে গেলাম আমরা। এ চা খাবি? চা খাবি না? না, চা খাবো। হ্যাঁ, সকাল থেকে কিছু খাইনি না, একটু চা বিস্কুট খেয়ে বেরোই। পশ্চিম মাতৃ টোল প্লাজার এখান থেকে সকালের টিফিনটা করা হয়ে গেল। একটা ঝামেলা মিটে গেল সকালের টিফিনের। এবার দুপুরের খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়াতে হবে, আর মাঝখানে হয়তো স্টপ দিতে হবে, কারণ টাটা অনেকটা রাস্তা। দেখা যাক কতটা যেতে পারি, গিয়ে দাঁড়াবো। এখনও চা বাগান কিন্তু শেষ হয়নি, কিন্তু চলেই যাচ্ছে। কিন্তু
কুয়াশা পুরো রাস্তার ভেতর থেকে যাচ্ছে, মানে হাওয়ার চোখে ওঠাচ্ছে, কুয়াশা ভেসে আসছে। মানে এখনো মনে হচ্ছে সেই যখন দার্জিলিং এ ঢুকেছিলাম এরকম ধরনেরই ওয়েদার ছিল। আমারও মনে হচ্ছে দার্জিলিং এ ফিরে এসেছি, সমতলে এসেও দার্জিলিং এর ফিল লাগছে। 8:18 বাজে, সূর্য উঠতেই কুয়াশা হাফিস। এবার পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তাটা, নাহলে এতক্ষণ যা ছিল সামনে ঠান্ডা লাগছে, দেখাও যাচ্ছে না ঠিক মতো, ঘন কুয়াশা দিয়েছে এখানে একদম। আর চা বাগান নেই, চা বাগান সব পার করে চলে এসেছি, এবার সোজা হাইওয়ে। কিন্তু আমরা আজ পর্যন্ত মানে এখনো পর্যন্ত সব থেকে খারাপ রাস্তা পেয়েছি হচ্ছে সুলুক থেকে যে রাস্তাটা নামছে নিচে, ওই রাস্তাটা ডেঞ্জারাস রাস্তা পেয়েছি আমরা। মানে পাহাড়ি রাস্তা, অফ রোডিং, তার সঙ্গে অন্ধকার, কোনো সাইনবোর্ড নেই, আর রাস্তায় একটা লোক নেই। ভাবতে পারছো, আমরা ফার্স্ট টাইম পাহাড়ে গেছি বাইক নিয়ে, আমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে গেছিল। অনেকটা রাস্তা এখনো, মোটামুটি 450 কিলোমিটারের উপরে এখনো বাকি আছে। আগে যখন উনি ভাবতেও পারেনি যে এত টানা গাড়ি চালাবো কোনোদিন। অনেকেই চালায় যারা বাইকে অনুযায়ী ট্রাভেল করে, তারা নিশ্চয়ই চালায়, কিন্তু আমাদের সাধারণ ঘরের মানুষজন মানে ভাবতে পারবে না যে একদিনে সে 500 বা 600 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে যাবে ঘুরতে। হ্যাঁ, দরকারে মানুষ যায়, কেন যাবে না, নিশ্চয়ই যাবে, কিন্তু আমি ঘুরতে এরকম চলে যাবে খুব কম লোক মানুষই বেরোয়। হ্যাঁ, যারা বাইক চালায়, বাইকের প্রতি শখ আছে, তারাই যায়, যেমন আমরা এখন বিহারের কিষানগঞ্জ ক্রস করছি। ঘড়িতে বাজে 9:31। মানে বাংলা থেকে সিকিম থেকে আবার বিহার থেকে আবার বাংলা, কতগুলো স্টেট ঘোরা হয়ে গেল একটা ট্রিপের ভেতরে। বাই বাই কিষানগঞ্জ। আবার যদি আসি তো এই রাস্তা থেকেই আসবো। যার সময় ডালখোলা ভেতরের রাস্তা ধরেছিলাম, বাপরে বাপ, স্পিড আর তুলতেই পারছি না, 20-30 গাড়ি চলছে। ওইখানে আমাদের যাওয়ার সময় অনেকটা টাইম লেগে গেছিল। সে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ বর্ডারের পাশ থেকে, তার থেকে যদি এই রাস্তাটা ধরতাম আমার মনে হয় তাড়াতাড়ি পৌঁছে যেতাম। কিন্তু ওই রাস্তাটা শর্ট দেখাচ্ছিল, কিন্তু শর্ট দেখাতে গিয়ে আরো বেশি টাইম লেগে গেছে। এই রাস্তাটা 10 কিলোমিটার বেশি লাগাচ্ছিল, কিন্তু তাও এটাই আসলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। দেখো, এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। হ্যাঁ, কিষানগঞ্জ স্টেশন ক্রস করছি এখন। একটু এগিয়ে এসেই দেখি আমি WB ট্রাফিক লেখা রয়েছে, তার মানে অল্প একটু বিহারের উপর দিয়ে যাচ্ছে শুধু কিষানগঞ্জ স্টেশনের চত্বরটা। আমি ভাবলাম হয়তো অনেকটা রাস্তা হবে, কিন্তু অল্প একটু জাস্ট ঢুকলো আর বেরিয়ে গেল, কিষানগঞ্জ স্টেশনটাই শুধু দেখতে পেলাম। যাক, বিহারে তো ঢুকেছি, একটা স্টেট তো কাউন্ট হয়ে গেল, ব্যাস। এধারের রাস্তা তো কন্টিনিউ ভালোই আছে, নতুন কিছু বলার নেই। দুই ধারে চাষের ক্ষেত, মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে। এখন বাজে 10:15। আমরা ডালখোলা পৌঁছে গেছি, কলকাতার পথে এগোচ্ছি ধীরে ধীরে। রোদ্দুরটা এবার বেরিয়ে গেছে, এবার গায়ে হালকা হালকা গরমটা লাগছে, বেশ ভালোই লাগছে, যেহেতু সর্দি লেগেছে তার মধ্যে হালকা রোদ্দুরটা লাগছে, ভালোই লাগছে বেশ। দেখো সামনে, দেখো ডালখোলা টাউন 1 কিলোমিটার চলে গেছে, রায়গঞ্জ 47 আর ফারাক্কা 163। ডালখোলা থেকে বেরিয়ে পর রায়গঞ্জ যাওয়ার মুখে রাস্তাটা দেখো, রাস্তাটা চওড়া কতটা করেছে দেখো। রাজগঞ্জ ঢোকার আগে এই আর একটা টোলগেট পড়লো, সর্দিতে অবস্থা খারাপ, মাথাটা পুরো ধরে আছে। দেখি রায়গঞ্জ ঢুকে একটু গরম চা পেলে ভালো হয়, দোকান থেকে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেব।
এখান থেকে রায়গঞ্জ তো আর মনে হচ্ছে 8 কিলোমিটার মতো হবে। 8 কিলোমিটার গিয়ে একটু রেস্ট দিয়ে গাড়িটাকেও একটু রেস্ট দেবো, তারপর আবার যাব মালদা। এখান থেকে আর 42 কিলোমিটার মতো। তার আগে এই জায়গাটায় দাঁড়িয়ে গেলাম, এখানে একটু চাটা খেয়ে তারপর যাব। মাথাটা একদম ধরে রয়েছে, একে সর্দি লেগে তারপরে সেই সকালে বেরিয়েছি, তাই এখানে একটু চাটা খেয়ে নিই, তারপর আবার এগোচ্ছে। চা খাওয়া কমপ্লিট। এখান থেকে এখনো ম্যাপে 355 কিলোমিটার দেখাচ্ছে ভাটপাড়া। যায় আস্তে আস্তে, কতক্ষণে পৌঁছাই দেখি। সর্দিটার জন্য প্রবলেম হচ্ছে, এত সর্দিটা লেগে গেছে না, এই যে আলোটা পড়ছে শুধু নাক থেকে জল বেরোচ্ছে, ওই জন্য আরো প্রবলেমটা হয়ে যাচ্ছে। একটু ঘুরতে আসলে একটু একটু ঠান্ডা লাগে, অত ভাবলে চলবে? শীতকালে ঘুরতে আসবো, নাথুলা গেছি, এটাই কি কম? নিজের বাইক নিয়ে নাথুলা কজন যায়? তবে 160 সিসি বাইকে দুজন মিলে গেছি, সবাই তো হায়ার সিসি নিয়েই গেছে দেখছি, লোয়ার সিসি খুব কম, নেই বললেই চলে। বালুরঘাট মোড়টার এখানে জামটা দেখো শুধু, এখন 12টা বাজে দুপুরের, একদম লম্বা জাম পড়ে গেছে। বাইকে আছি বলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কিন্তু বড় গাড়িগুলো পুরো জামে ফেসে রয়েছে পুরো। এই হচ্ছে বালুরঘাট কনি নাসিরি, এই ট্রিপের জন্যই আসা বালুরঘাটে। আসা মানে কি উপর দিয়ে বেরিয়ে যাব, আসার সময় একবার এসেছিলাম, ওই যাওয়ার সময় একবার চলে যাব। হ্যাঁ, ট্রাকওয়ালা বলছে যে রেস করবে, কি অবস্থা! NH এর উপরে ট্রাকওয়ালা বলছে যে রেস করবে, মানে এদের চিন্তাধারা কোথায়? একজন বাইকে যাচ্ছে, তাকে ট্রাকওয়ালা হাত দেখিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তা বলছে হ্যাঁ কি হয়েছে, বলছে রেস করবে, বলে সোজা টেনে বেরিয়ে চলে গেল। মানে কোথা থেকে আসে এরা? ফাঁকা রাস্তা পেলেই যে জোর চালাতে হবে এমন কোনো মানে নেই। বাবা, গ্রামের নাম কি? চা ভোট? চা খেয়ে ভোট দেয় নাকি সবাই? আট লিটার দাও, 8 ধরে যাবে, কারণ হচ্ছে 320, 4টা 32। কত কিলোমিটার বাকি? 8 লিটার, 4টা 32, ওইতে আস। সেদা 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 সেদা, ব্যাস সেদা। এখন আমরা গাজল ক্রস করছি, যেতে যেতে যে নামগুলো দেখতে পাচ্ছি এগুলো কোনো না কোনো সময় খবরে বা নিউজে শুনেছি যেন মনে হচ্ছে। গাজল, চাচল, তারপর গাজল ডোবা। গাজল ডোবাটা কি এখানেই? যায় না, কেউ জানলে বলবে। হ্যাঁ, এই নামগুলো কিন্তু শোনা নাম, কোনদিন আসা হয়নি, কিন্তু যেতে যেতে নামগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ এই নামটা তো শুনেছি, এরকম টাইপের লাগছে। অনেক নামই চেনা নাম, যেগুলো নিউজে বা অন্য কোথাও শুনেছি আগে। তখন যখন এই নামগুলো পড়তে পড়তে আছি তখন মনে হচ্ছে আচ্ছা এটা এখানে, এই জায়গাটা এখানে, এরকম লাগছে। আমরা এই মালদার নিচে যে মোড়টা আছে সেটা এবার ক্রস করে গেলাম। এখান থেকে আর ফারাক্কা মোটামুটি 40 কিলোমিটার। তো ফারাক্কায় গিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নেব। একটা জিনিস তোমাদের সঙ্গে তো হয়েছে কিনা জানি না, তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, কেউ যদি এরকম রাইডিং জ্যাকেট বা সঙ্গে যদি এরকম
গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা টাইপের কিছু হেলমেটে লাগাও, দেখবে অনেকে এসে তোমার সঙ্গে রেস করতে চাইবে, বলবে রেস করবে বা এরকম কিছু বলবে, বা অনেকে কিছু না বললেও দেখবে এমনভাবে চালাবে যেন সে তুমি তার সঙ্গে রেস করছো। কিছু বলতে হবে না, সে নিজে এমনভাবে চালাবে, একবার তোমার সামনে যাবে একবার পেছনে যাবে, এমনভাবে চালাবে। তুমি তো রেস করতে চাও, আরে ভাই জ্যাকেট আর ক্যামেরা লাগালেই সবাই যে রেস করতে এসছে এরকম নয়। ও সবাই অনেকে নিজের সেফটির জন্য এরকম জ্যাকেট ইউজ করে। এটা কি করে বোঝাবে এটা সেফটি জ্যাকেট, এটা রেসিং জ্যাকেট নয়। 1:25 আবার তো আমরা কালিয়াচক পর্যন্ত পৌঁছাতে পেরেছি। কালীচক বাজার সবে ঢুকছে এখনো, সামনে বাজারটা দেখি জাম পড়ে নাকি। এই জায়গাটা তো সব সময় জামই থাকে, আসার টাইমও লম্বা জাম পেয়েছিলাম এই জায়গাটায় আমরা কালিয়াচকে। কিন্তু বলার অপেক্ষা ছিল, ওই সিগন্যালটা পেরিয়ে সামনে আসতেই লম্বা জাম, আমার কথা শুনে নিয়েছে। আমি ভাবলাম পেছনের সিগন্যালটা যখন খালি পেয়েছি সামনেরটা অত জাম হবে না নয়, তা না, ট্রাকের লম্বা লাইন দেখো, পুরো জামে পড়লাম আবার। কালিয়াচকের জামটা কাটিয়ে আমরা এগিয়ে এসেছি, তো যাওয়ার সময় যেরকম জাম পেলাম আসার সময় সেরকম জাম। কারণটা কি এত জামের? পুরো রাস্তায় কোথাও জাম নেই, কোথাও জাম পাইও নি, তার টুকটাক রাস্তা খারাপ বা রাস্তা রিপেয়ার হচ্ছে সেরকম পেয়েছি। তো কালিয়াচক বাজারটা মানে জাম মানে মানে 1-1.5 কিলোমিটার লম্বা ট্রাকের লাইন পড়ে গেছে, ট্রাক আর বাসের, আর তার সঙ্গে তো আছে টোটো। বাইরে জোর হাওয়া দিচ্ছে, একদম উইন্ড ব্লাস্ট আজকে বিশাল, মানে মাঝে মাঝে যখন জোরে হাওয়া দিচ্ছে গাড়ি হালকা হালকা শেক করছে, আর পেছনেও লোডটা বেশি আছে। এই সেই ফারাক্কা ব্রিজের মধ্যে প্যাসেঞ্জার ট্রেন দেখতে পারলাম না, তো কি আছে, মালগাড়ি দেখলাম। ট্রেন আর যাতায়াতের ব্রিজ একসঙ্গে চলছে। ফারাক্কা ব্রিজটা পেরিয়ে এই সামনে বোর্ডটা ঘুরে এই রাজা হোটেলে ঢুকলাম। এখান থেকে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়ে তারপরে আবার এগোবো, জোর খিদে পেয়ে গেছে। লোকেশানটা দেখো, এই ফারাক্কা ব্রিজটা পেরিয়ে এসেই সামনের মোড়টা যেটা আছে, ওই ফারাক্কা ঢুকে যাচ্ছে এধারে, সেই মোড়টা দিয়ে ঘুরে এসে এই দোকানটা দেখি খাবার কীরকম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা দিলাম। এখন বাজে 2:30, মানে 2:30। ম্যাপে কত দেখলি, কত কিলোমিটার এখান থেকে? না এই ভাটপাড়া 350, 250, 266 কিলোমিটার মতো এখান থেকে ডিস্টেন্স। আশা করছি কোনো প্রবলেম হবে না, পৌঁছে যাবো। এই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর, এটা সেই ওয়েব সিরিজের মির্জাপুর, ঠিক আছে? এখানে কিন্তু সব শুট আউটগুলো হয়েছে মির্জাপুরের, এটাই অরিজিনাল মির্জাপুর। ইউপিতে নেই কিন্তু। কালীন ভাইয়ার বাড়ি ওই যে ওইখানে, ওই জঙ্গলটার পেছনে আছে কালীন ভাইয়ার বাড়ি। এখন আমার যে আজকে আমাদের সহযাত্রী আবার সে বলছে যে হাজারদুয়ারি যাবে। আমি বলছি দেখে দাও, ওই বিল্ডিংটা 1000টা দুয়ার আছে, ঘুরে চলে যায়, আর হাজারদুয়ারি যেতে হয় না। এমনিতেই যেতে যেতে আশা করছি রাত হয়ে যাবে, আর বেশি রাত করে লাভ নেই। দেখ গাড়ি কিনবি, হ্যাঁ হ্যাঁ 10-12 হাজার টাকা করে তো স্করপিও এস ক্লাস ব্ল্যাকটা নিবি? ঠিক আছে চ, শ্যামনগরে মেলায় যাচ্ছি, ওখান দিয়ে কিনে নিবি। 12,000 টাকায় স্করপিও গাড়ি কিনবি? চ, একটা না অনেকগুলো কিনে দেবো, চ।
দেখতে দেখতে মুর্শিদাবাদ চলে এলাম। এটা কি? হ্যাঁ ওটাই হাজারদুয়ারি প্লেস। হ্যাঁ সত্যি রে, ওটাই হাজারদুয়ারি। দেখা যাচ্ছে। বলবি না দেখিয়ে দিলাম হাজারদুয়ারি, আর বলবি না, ঠিক আছে? না ওটা হাজার জানালা, ঠিক আছে? একই জিনিস, যে কোনো একটা তো দেখলি, একটা তো দেখা হলো, বল। এই যে এরাই দাঁড়িয়েছিল সব পেছনে। ওখানে আগে একটা ঘটনা হলো, সেই ঘটনাটা বলি। পুলিশ ব্যারিকেড করা ছিল, পুলিশ হাত দেখালো, দাঁড় করালো, দুজনায় নামলাম। নেমে ব্যাগ থেকে কাগজপত্র বার করতে যাবো, সেই টাইমে হাত দেখিয়ে বলছে যাও চলে যাও, কিছু দেখাতে হবে না। তাহলে বুঝতে পারো তাহলে দাঁড় কেন করালো। তখন তো নম্বরটা তো দূর থেকেও দেখে নিতে পারতো, যে খুব জোর চালাচ্ছিল সেরকম। ওটা দাঁড় করালো, বলো সাইডে দাঁড়াও। হ্যাঁ দাঁড়ালাম, আমাদের তো কোনো প্রবলেম নেই, আমাদের সব কাগজপত্র ওকে আছে। শুধু নেমেছি, নেমে ব্যাগটা খুলবো, তখনই বলছে না চলে যাও, আমাদেরকে কিছু দেখাতে হবে না। ঠিক আছে, ভালো। এটা যে কেন ছাড়লো, কি জন্য ছাড়লো বুঝতে পারলাম না। হয়তো ডিভাইসটা দিয়ে আগে চেক করে নিয়েছে নামার সময়, যে কাগজপত্র সব ওকে আছে। হ্যাঁ তাও তো ড্রাইভিং লাইসেন্স দেখতে পারতো, কিন্তু দেখলো না। ওইধার দিয়ে বহরমপুর বাইপাস তো ওটা। হ্যাঁ বহরমপুর টাউন বেরিয়ে যাচ্ছে ওধার দিয়ে, আর সোজা এধারে কলকাতা, নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট, কৃষ্ণনগর। আর বিকেল হয়ে গেছে, এখনো কাশফুল দেখা যাচ্ছে এধারে, হালকা হালকা কাশফুল রয়েছে এখনো। দুর্গাপুজো কবে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এখনো কাশফুলের দেখা মিলছে এধারে। পুলিশ গাড়ি কি করছে এখানে দাঁড় করিয়া উল্টো সাইডে। ভিউটা দেখো, গ্রাম বাংলার বিকেলের ভিউ। এবার একটা সামনে চা দোকান দেখে দাঁড়াবো, যেহেতু বলেছিলাম বহরমপুরে দাঁড়াবো। বহরমপুর তো টাউন ওধারে চলে যাচ্ছে, এবার সামনে চা দোকান দেখে একটু দাঁড়িয়ে নেব। বাপরে পিছন যা ব্যথা হয়ে গেছে। আহা হা হা হা। এই যে কাশফুল দেখো এখনো পর্যন্ত ফুটে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, কাশফুল এখনো ফুটে আছে। বেলাডাঙ্গা 22 কিলোমিটার। না সামনে চায়ের দোকানে গিয়ে সেখানে দাঁড়াবো একবার। বহরমপুর পেরিয়ে এসে এই দোকানগুলো থেকে চা খেয়ে নিলাম, খেয়ে একটু রেস্ট দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখনো 180-90 কিলোমিটার মতো যেতে হবে। ওখান থেকে যখন বেরিয়েছিলাম কলকাতা 550 বলছি 565 কিলোমিটার। দেখেই মনে হচ্ছিল পৌঁছাতে পারবো তো, এত দূর ঘোরাঘুরি করে এই গ্যাংটক, এই নাথুলা পাস, এই জুলু ঘুরে এসে একে ক্লান্ত হয়ে গেছি, তারপরে যেতে পারবো তো। যাই হোক, এখন 200-র নিচে দেখে মনে হচ্ছে যাই হোক কিছুটা তো চলে এসছি। এবার না একটু আস্তে আস্তে চালিয়েই চলে যাবো। আমাদের এখানকার NH এর নাথুলা পাস কত হাইট দেখেছো, সোজা উঠে গেছে খাড়াই। এই নাথুলা পাসে উঠছি, এই স্টার্ট হয়ে গেল নাথুলা পাস। সামনে পাথর ভর্তি ট্রাক নাথুলা পাসে উঠে যাচ্ছে, দেখো কত পাওয়ার ট্রাক্টর। এই হচ্ছে নাথুলা পাসের উপর থেকে দেখো সূর্যোদয় দেখা যাচ্ছে। ওই দূরে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়ে যাবে হয়তো। মেজর ব্রিজ। এই আমরা কাঞ্চনজঙ্ঘার উপরে, এই হচ্ছে নিচে যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, দেখে নাও। এত ফ্ল্যাট, কাঞ্চনজঙ্ঘাটার উপরটা বেশ ফ্ল্যাট আছে দেখছি। তিস্তা নদীতে নৌকা চলছে দেখো। আর কাঞ্চনজঙ্ঘা উপর দিয়ে
এই তার বেরিয়ে গেছে। আর রাস্তাটা হচ্ছে নাথুলা পাস, আর এই তারটা কাঞ্চনজঙ্ঘার পাহাড়ের সামনে পাহাড় আছে, পাহাড়ের উপর দিয়ে বেরিয়ে গেছে কিন্তু, ঠিক আছে। কালিয়াচকের পর বেলডাঙ্গা ঢুকতে আর বেলডাঙ্গা ক্রস করতে বিশাল জাম পড়েছে, সেই কিলোমিটার পর জাম। কালীচকের মতনই, কালীচকের থেকেও বেশি জাম। বাইক বলে বেরিয়ে গেল, এর যদি বড় গাড়ি হতো তাহলে এখনো 1-1.5 ঘন্টা টাইম লাগতো এই জায়গা থেকে বেরোতে। হ্যাঁ, রেলগেটটা তো আছেই, তার মধ্যে এই বাজারে এই জায়গাটা তো পুরো জাম হয়ে রয়েছে। গাড়ি আরো কাছাকাছি চলে এসেছি, মোটামুটি এখনো 100 কিলোমিটার উপরে বাকি আছে। নদিয়া ডিস্ট্রিক্ট ঢুকে গেছি, এবার বোধহয় বেথুয়া ডগরি পড়বে, বেথুয়া ডগরি হয়ে কৃষ্ণনগর ঢুকবে রাস্তাটা। যাক, ভেবেও ভালো লাগছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। শরীর, গা, হাত পা পুরো ব্যথায় হয়ে গেছে, মনে হচ্ছে একটু দাঁড়িয়ে যায়। চায়ের দোকান দেখলেই মনে হচ্ছে দাঁড়িয়ে যায়, আবার একটু পরে যাবো। মানে প্রত্যেক 10 কিলোমিটার হতে দাঁড়াতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তো করলে হবে না, যেতেও তো হবে, এতটা রাস্তা বাকি আছে এখনো। হ্যাঁ, ম্যাক্সিমামটাই কভার হয়ে গেছে, তবে যতক্ষণ না পুরোটা হচ্ছে ততক্ষণ তো সাকসেসফুল হচ্ছে না। একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, তোমরা যারা এরকম রাইড করো, কেউ যদি দেখো তাহলে অবশ্যই জানিও, সিটের উপর কি কিছু তোমরা এক্সট্রা প্যাডিং ইউজ করো কি? আমি তো কিছু করিনি, জানিও না, সেটা ভালোভাবেই টের পাচ্ছি এখন, আর ডিটেলে বলছি না, মানে খুব ভালোভাবে টের পাচ্ছি। যদি কোনো কিছু ইউজ করো তোমরা প্লিজ জানিও, তাহলে নেক্সট টাইম থেকে সেটা ইউজ করলে যদি একটু কমফোর্টেবল হয় আর কি। এখন ঘড়িতে বাজে 7:05, আর বেরিয়েছি হচ্ছে সকাল 7:45 সময়। মোটামুটি 12 ঘন্টার একটু বেশি টাইম লাগলো আমাদের কৃষ্ণনগর আসতে। তার মধ্যে সকালের টিফিন, খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া, তারপরে টি ব্রেক, সব এর মধ্যেই রয়েছে। মোটামুটি ঠিকঠাকই চলে এসেছি। তাহলে 12 ঘন্টা একটু বেশি লাগলো কৃষ্ণনগর আসতে। সামনে ট্রাকটায় রেঞ্জ রোভার গাড়িটাকে কেমন ভাবে নিয়ে যাচ্ছে দেখো। গাড়িটা আসামের নম্বর প্লেট লাগানো আছে, সে তার মানে আসাম থেকে কলকাতার দিকে টেনে নিয়ে যাচ্ছে গাড়িটাকে। টেনে নিয়ে যাচ্ছে না, মানে উপরে ক্যারি করে নিয়ে যাচ্ছে, অনেকটা দূরের রাস্তা নিয়ে আসছে, বেঁধেছে দেখো গাড়িটা। কৃষ্ণনগরের পর থেকে যে রোডটা বেরিয়ে গেছে কলকাতা বা বারাসাত হয়ে, ওই রোডটা মানে আর কোনো কথা হবে না বলার, এত সুন্দর রোড বানিয়ে দিয়েছে। আর দুধারে দেখো কন্টিনিউ লাইট আছে, কিন্তু আগে যে রোডগুলো পেয়েছিলাম সিটি সামনে সামনে লাইট, তারপরে কিন্তু লাইট নেই, কিন্তু এই রোডটা কিন্তু কন্টিনিউ লাইট দেখতে পাচ্ছি। আমার সামনে গিয়ে দেখতে হবে কন্টিনিউ আছে কিনা, তবে সেই কৃষ্ণনগরের পর থেকে কিন্তু কন্টিনিউ লাইট রয়েছে রোডটায়। এরকম রোড হলে চালিয়েও মজা, আর একটু ঠিকঠাক সেফ ভাবে চালানোও যায়, এরকম ভাবে যদি আলো দেওয়া থাকে। কলকাতার 105, অনেকটাই কাছাকাছি ঘরের। আবার যে পেছনের জোর বলছে যে ভাই দাঁড়া, চা খাবো একটু, আবারও চা খেতে ইচ্ছা করছে। যদিও দোষ ওরও না আমারও না, দুজনাই ক্লান্ত খুব। প্রথমবার প্রথমবার গেছিলাম, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই এরকম হওয়া স্বাভাবিক, দোষ দিয়ে লাভ নেই। আমার নিজেরও ইচ্ছা করছে একটু দাঁড়িয়ে কোথাও একটু রেস্ট করে নিই 10 মিনিট, তারপর আবার যাব। মোটামুটি কাছাকাছি তো চলেই এসছি, আর তাড়াহুড়ো করে কি হবে।
ব্রিজটা থেকে নেমে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম, একটু চা খেয়ে নিই। চা তো নামে, একটু রেস্ট নিয়ে নিই 5 মিনিট, তারপরে আবার যাব। এই জায়গাটার নাম কি কেউ জানলে বলবে। দশ মিনিট দাঁড়িয়ে বেরিয়ে গেলাম এবার এখান থেকে। আর 65 কিলোমিটার দেখাচ্ছে ঘর, আর চাপটেই কাছাকাছি চলে এসছি। এবার একটা অনেক শান্তি লাগছে। সেই বোর্ডে যখন দেখছিলাম যে এখনো 550 600 কিলোমিটার বাকি, ফার্স্টে দেখে মনে হচ্ছিল পৌঁছাতে পারবো তো এত দূর। না এমনি হলে তো যেমন গেছি সে তো চলে আসতাম, কিন্তু যে এতটা ঘোরাঘুরি হয়ে গেছে, জার্নি হয়ে গেছে, এত শর্ট টাইমে এত জায়গা ঘোরা হয়েছে, তারপরে মনে হচ্ছিল একবারে যেতে পারবো তো। ফার্স্ট টাইম এত দূর চালানোর কোনো এক্সপিরিয়েন্সও নেই। যাই হোক, অনেকটাই কাছাকাছি এখন বাজে 8:40। আমরা বড় জাগুল পৌঁছে গেছি। আর এখান থেকে আর বেশি দূর না, এই রাস্তাটা সোজা কাপা হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠছে। তবে আমি বলবো যারাই ফার্স্ট টাইমে আমার মতো এরকম লং রাইডে যাবে, যখন বাড়ি ফিরবে লাস্ট 100 কিলোমিটার খুব সাবধান। কারণ হচ্ছে এক তো মনে হবে যে এত দূর চালিয়ে এসছি, সেই ওভার কনফিডেন্স। আর দ্বিতীয়ত এই শীতকালে যেটা প্রবলেমটা হয়, এই ঠান্ডাতে হাতের আঙুলগুলো অবশ হয়ে যাবে। ঠিক আছে, যখনই এরকম মনে হবে একটু দাঁড়িয়ে নেবে, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নেবে, তারপরে আবার চালাবে। অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে আসবে। বিশেষ করে লাস্ট 100 কিলোমিটার খুব সাবধান। কারণ মনে হবে যে এত দূর তো চালিয়ে এসছে, সে একটা ওভার কনফিডেন্স থাকবে। যাওয়ার সময় অনেকেই বলেছিল যে এই গাড়ি নিয়ে হবে না, এই গাড়ি উঠতে পারবে না, একা গেলে হবে, দুজন যাচ্ছিস কোনো মতেই হবে না। তাহলে সব তত্ত্ব ভুল প্রমাণ করে টিভিএস অ্যাপাচি জিন্দাবাদ। দুজনকে নিয়ে 160 সিসির গাড়ি, পেছনে ব্যাগ বড় নিয়ে একদম নাথুলা পাশের টপ পর্যন্ত উঠেছিল। কিন্তু কাপা হয়ে কল্যাণী এক্সপ্রেস হতে উঠে গেছি। শরীরে ক্লান্তি লাগছে, কিন্তু ক্লান্তিটা তখনই দূর হয়ে যাচ্ছে যখনই মনে পড়ে যাচ্ছে যে যেটা বহু প্রতীক্ষিত ট্যুর, মানে মনে ইচ্ছা ছিল যে নিজের বাইক কিনে নিজের বাইক নিয়ে ঘুরতে যাব সিকিম বা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, সেটা লাস্ট পর্যন্ত সফল হয়ে যে বাড়ি ফিরছি, সেটা ভাবলেই যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাচ্ছে। এই কল্যাণী এক্সপ্রেস হতে উঠে গেছি। এবার তো মনে হচ্ছে এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কি, আর কোনো টেনশন নেই। ওই তো পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, এলাকায় ঘুরে বেড়াচ্ছি, আর কি চাই। এখন এখানেও রাত্রিবেলা প্রচুর জমজমাট হয়ে গেছে জায়গাটা, আগে এতটা ছিল না। যবে থেকে এক্সপ্রেসওয়েটা এতটা চওড়া হয়ে গেছে, কিন্তু হোটেল টোটেল হয়ে চারিদিকে খুব জমজমাট হয়ে গেছে এখন। দেখতে পাচ্ছ নৈহাটি আর 2.5 কিলোমিটার, আর এয়ারপোর্ট 35। গাড়ির সব কিছু ঠিকই আছে, শুধু একটা জিনিস হয়েছে বলতে, বাঁ পাশের ফগ লাইটের তারটা খুলে গেছে, ওটা একটু লাগিয়ে নিলে আবার ঠিক হয়ে যাবে। শুধু একবার ওয়াশ করিয়ে অয়েলিং করিয়ে দিলে, আর হ্যাঁ সবথেকে বড় কথা হচ্ছে এটা চেঞ্জ করিয়ে দিতে হবে ইঞ্জিন অয়েলটা, তাহলে ব্ল্যাক হর্স আবার রেডি হয়ে যাবে দৌড়ানোর জন্য। ভাটপাড়া টু নাথুলা, নাথুলা টু ভাটপাড়া, ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট। ঘর পৌঁছে গেছি। আর সব থেকে বড় ক্রেডিট যাকে দেওয়া হয় সে হচ্ছে আমার টিভিএস 4V। হেভি পারফর্ম করেছে গাড়িটা।
মানে দুজনকে নিয়ে এত উপরে ওঠা চারটিখানি কথা না। হ্যাঁ, তো একটাই শুধু প্রবলেম হয়েছে গাড়িটায়, যে ফগ লাইট যেটা লাগানো আছে, বাঁ পাশে ফগ লাইটের তারটা খুলে গেছে, ওটা লাগিয়ে নিতে হবে, তাহলে আর সার্ভিসিং করালেই একদম পুরো ওকে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ হলো, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। বল কিছু তুই। তারপর পেছনে কি জাড্ডু বাবু?